আমরা যদি জানতে চাই স্বাধীন সিকিম কিভাবে ভারতের পরাধীন একটি রাজ্যে পরিণত হলো, তাহলে আমাদেরকে ইতিহাস ঘাঁটতে হবে। সিকিম কিন্তু ঐতিহাসিকভাবেই একটি স্বাধীন রাজ্য ছিল। আমরা যদি হাজার বছরেরও সিকিমের ইতিহাস দেখি, সিকিম দীর্ঘদিনের জন্য কারো অধীনে ছিল না। 1642 সালে তিব্বতের খাম শহর থেকে যুবরাজ ফুন্ডসেক নামগিয়াল সিকিমে এসে নামগিয়াল রাজবংশের শাসন প্রতিষ্ঠা করে। তো নামগিয়াল রাজবংশ উত্থান ঘটে এই 17 শতকের দিকে। 1642 সাল থেকে 1780 সাল পর্যন্ত একচ্ছত্রভাবে ক্ষমতায় ছিল নামগিয়াল পরিবার। নামগিয়াল শাসকদের বলা হতো চগিয়াল। চগিয়াল শব্দের অর্থ ধার্মিক রাজা। তো চগিয়ালরা ছিল বা নামগিয়ালরা ছিল বৌদ্ধ ধর্ম অবলম্বী। তো তারা বৌদ্ধ ধর্মের অহিংসাবাদকে তাদের রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিল। ফলে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হওয়ার পরেও তারা তাদের সামরিক এবং অন্যান্য দিকে মনোযোগ দেয়নি। এ কারণে দেখা যায় যে বারবার ভুটান এবং নেপালের আক্রমণের শিকার হতে হয়েছে সিকিমকে। তো 1780 সালের দিকে নেপালে গোর্খা সাম্রাজ্যের উত্থান ঘটে। গোর্খা মূলত নেপালের একটা জেলা। পৃথ্বীনারায়ণ শাহের নেতৃত্বে গোর্খারা ব্যাপক আধিপত্য বিস্তার করে এবং নেপালকে একীভূত করে গোর্খা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। গোর্খারা আক্রমণ করে কিন্তু কিছুদিনের মধ্যে সিকিমও দখল করে ফেলে। গোর্খাদের ক্রমবর্ধমান সাম্রাজ্য বিস্তার নজরে পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপাল 1814 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে, যেটা ইতিহাসে ইঙ্গো নেপাল যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে নামগিয়াল পরিবার এবং সিকিমের সাধারণ জনগণ ব্রিটিশদেরকে সাহায্য করে। ফলশ্রুতিতে যখন 1816 সালে নেপাল পরাজিত হয়, তখন ব্রিটিশরা সিকিমকে আবার স্বাধীনতা দিয়ে দেয়। কিন্তু ব্রিটিশদের সাথে সম্পর্কের টানাপোড়েন এবং অন্যান্য কারণে 1890 সালে ব্রিটিশ এবং সিকিমের মধ্যে একটা চুক্তি হয়। সেখানে সিকিমকে ব্রিটিশদের একটা আশ্রিত রাজ্য হিসেবে গণ্য করা হয়। কিন্তু 1947 সালের দেশভাগের আগেই ব্রিটিশরা সিকিমবাসীদের স্বাধীন হিসেবে বলে দিয়ে যায় বা স্বাধীনতা দিয়ে যায়। 1947 সালের দেশভাগের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কিন্তু বলেছিলেন ভুটান এবং সিকিম ভারতের দেশ নয়, এগুলো ঐতিহাসিকভাবেই স্বাধীন রাজ্য। কিন্তু তথাপি ভারত কিন্তু কোনো ব্যক্তি না, এটা একটা সিস্টেম। তো অনেক মানুষ এখানে ক্ষমতায় আছেন, যারা পার্লামেন্টে আছেন এবং বিভিন্ন দায়িত্বে আছেন। তো তাদের একটা চিন্তা হলো যে সিকিমকে অবশ্যই দখল করতে হবে, কারণ সিকিমে প্রায় 80টি হিমবাহ আছে এবং এখান থেকে অনেক বড় বড় নদী বয়ে গেছে। আর নদীর ওপর নিয়ন্ত্রণ যার, ইকোনমিক্স বা অর্থনীতির ওপরও তার নিয়ন্ত্রণই থাকবে। তো এইসব কারণে ইচ্ছে থাকলেও কিন্তু এই ভারত ইচ্ছে করলেই কিন্তু সামরিক হস্তক্ষেপ করতে পারতো না, কারণ নামগিয়াল পরিবার 300 বছরও বেশি সময় ধরে অনেক সুস্থিতভাবে সিকিম শাসন করছিল এবং সিকিমের আদি জনগোষ্ঠী লেপচারা এতে বেশ সন্তুষ্টই ছিল। তবে যখন গোর্খারা সিকিম আক্রমণ করে, তখন নেপালি হিন্দুরা স্থায়ীভাবে সিকিমে বসতি স্থাপন করে। তো এই সিকিমের নেপালি হিন্দুরা কিন্তু আবার ভারতে যোগদান করতে চাইত। এর ফলে তো 1949 সালে এসএনসি বা সিকিম ন্যাশনাল কংগ্রেসে কিন্তু আমরা নেপালি হিন্দুদের আধিপত্যই লক্ষ্য করি এবং তারা একটা অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করে। সরকার গঠনের পরই তারা রাজতন্ত্র বিলোপের জন্য আন্দোলন শুরু করে। কিন্তু তৎকালীন রাজা যে 11তম চগিয়াল, তিনি কিন্তু শক্ত হাতেই সে আন্দোলনগুলো দমন করতে থাকেন এবং
এক পর্যায়ে যখন তিনি দেখলেন যে অত্যন্ত সহিংস অবস্থা চলে যাচ্ছে, তখন যুবরাজ পালদেব থন্ডুপ নামগিয়ালকে তিনি ভারতে আলোচনার জন্য পাঠালেন। পালদেব থন্ডুপ নামগিয়াল ভারতের সাথে আলোচনা করে একটা চুক্তিতে উপনীত হলেন, যেখানে 1950 সালে ভারত সিকিমকে তার একটা আশ্রিত রাজ্য হিসাবে গণ্য করছিল। অর্থাৎ সিকিমের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈদেশিক বিষয়াবলী ভারতের হাতে ন্যস্ত ছিল। তো এই এসএনসি বা সিকিম ন্যাশনাল কংগ্রেসের কিন্তু এই যে দাবি যে ভারতের সাথে সংযুক্তির, এটা আস্তে আস্তে বাড়তেই থাকে এবং তারা রাজতন্ত্র বিলোপের আন্দোলন করতে থাকে। 1974 সালে সিকিমের পার্লামেন্টারি নির্বাচনে এসএনসি 32টি আসনের মধ্যে 31টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করে। ফলশ্রুতিতে সরকার গঠন করা হয় এসএনসির নেতৃত্বে এবং সরকার প্রধান হয় কাজী লেনদুব দর্জি। এই লেনদুব দর্জি খানিকটা বাংলার মির্জাফরের মতো। সে জাতিতে বৌদ্ধ হলেও তার আকাঙ্ক্ষা ছিল সিকিম যুক্ত হবে বৃহত্তর ভারতের সাথে, যেন মুক্ত অর্থনীতির মাধ্যমে সিকিম আরও উন্নত হতে পারে। তো 1974 সালে প্রধানমন্ত্রী হয়ে তিনি সংবিধানের রদবদল করেন এবং সিকিমকে ভারতের সাথে যুক্ত করার জন্য সংবিধান সংশোধন করেন এবং অতঃপর কাজী লেনদুব দর্জি ভারতের সেনা সহায়তা কামনা করেন। পরিস্থিতি বেগতিক দেখে 12তম চগিয়াল পালদেব থন্ডুপ নামগিয়াল উনি কিন্তু একটা নির্বাচনের কথা বলেন, যে মানুষ রাজতন্ত্রের বিলোপ চায় নাকি চায় না। তো কিন্তু সরকার এই নির্বাচনটা সাথে সাথেই দেয় না। তো হঠাৎ করে 9 এপ্রিল 1975 এই সিকিমের যে রাজবাড়ি, সেটা ভারতীয় সেনাবাহিনী ঘিরে ফেলে। রাজবাড়িতে মাত্র 243 জন রাজরক্ষী ছিল। একজন রক্ষী রাইফেল উঁচিয়ে ধরলে ভারতীয় সেনাবাহিনী তাকে গুলি করে তৎক্ষণাৎ হত্যা করে। তো পরিস্থিতি বেগতিক দেখে থন্ডুপ নামগিয়াল তার যে চিফ সিকিউরিটি অফিসারকে ফোন করেন, কিন্তু ফোন ধরেন ভারতীয় সেনা একজন কর্মকর্তা এবং তিনি বলেন আত্মসমর্পণ করতে। তো ফলশ্রুতিতে রাজরক্ষীরা আত্মসমর্পণ করে এবং তার মাত্র 5 দিন পর 14 এপ্রিল একটা প্রহসনমূলক নির্বাচন হয় ভারতের সেনাবাহিনীর অধীনে। সেই নির্বাচনে 97.5% ভোট পড়ে রাজতন্ত্র বিলোপের পক্ষে। এভাবেই 333 বছর ধরে নামগিয়াল পরিবারের চলা শাসনের ইতি ঘটে। তারই মাত্র 2 দিন পর সিকিম থেকে চগিয়াল পদ বিলুপ্ত করা হয়। বিলুপ্ত হয়ে যায় সিকিমের নামগিয়াল রাজবংশ। সেই সাথে বিলুপ্ত হয়ে যায় সিকিমের স্বাধীনতা। অতঃপর তার বেশ কয়েক মাস পর ভারত তার সংবিধান এই টুকিটাকি সংশোধন করে সিকিমকে 22তম রাজ্যের মর্যাদা দিয়ে বিল পাস করে। তো এই ছিল একটি স্বাধীন সিকিম রাজ্যের ভারতের পরাধীন হওয়ার কাহিনী। ভারত কূটকৌশলের মাধ্যমে শুধু সিকিমই দখল করে নেয়নি, দখল করেছে জম্মু, কাশ্মীর, হায়দ্রাবাদ। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।